আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুলকালাম চলছে বাংলাদেশে। এমন নয় যে হাদি বড় মাপের কোনো রাজনৈতিক নেতা। যতদূর জেনেছি তিনি এখনো মরেননি, তবে অবস্থা খুবই খারাপ। কেউ বলছে তিনি বেঁচে আছেন, কারো মতে মরে গেছেন। অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি। জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না। যদি 16ই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে, তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা। কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত। আবার এর সাথে আরো বলছে ভারতের হাত, আওয়ামী লীগের হাত এবং আরো অনেকের হাত। আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে। কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজবো। একেবারে গোয়েন্দা গল্পের প্লট। আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে। বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা। শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান। তিনি অপরাধের জায়গায় ছুটে যান, ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন। জুতোয় কোথায় মাটির দাগ আছে, ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে, সিগারেটের একটা টুকরো, আঙুলের ছাপ, এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয়। গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো, তিনি আবার উল্টো পথে হাঁটেন। তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে। তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না। তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেগুলো বিশ্লেষণ করেন। আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান, তাকে ধরেন। তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন, এই খুনে কার লাভ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান। ইংরেজিতে যাকে বলে কুই বোনো, মানে কার সবচেয়ে বেশি লাভ। শার্লক হোমসের লাইন এই খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে। কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই। রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা, সেখানে আঙুলের ছাপ, সিগারেটের বাঁট, এসব কোথায় পাওয়া যাবে? এখানে তদন্ত চলবে আগাথা ক্রিস্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার তত্ত্ব অনুযায়ী। আগাথা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো, এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো। তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসতো, তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি? দুর্ভাগ্য, আগাথা ক্রিস্টি আজ বেঁচে নেই, আর তার গোয়েন্দা আরকুল পোয়ারোকেও তাই পাওয়া যাবে না। কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস, সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে। সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি। আষাঢ়ে গল্প ভাববেন না,
এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনুন আমার বিশ্লেষণ। বিরোধ থাকলে স্পষ্ট জানান, ভদ্র ভাষায় ভালোভাবে, এবং যদি আমাকে পছন্দ করেন, আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি, তাহলে সেটাও লিখে জানান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু আগাথা ক্রিস্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে। আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি, যেটা আপনাদেরকে বলবো। শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ। এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয়। প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম। তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর, তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা। মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে, ওসমান হাদি সেই রাজনীতির বড় সড় সমর্থকও বলতে পারেন, নেতাও বলতে পারেন। সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের। এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি, জামায়াত এবং আরো কেউ কেউ। এই পরিস্থিতিতে আজ যদি আগাথা ক্রিস্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন, তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত? আগেই বলেছি, আগাথা ক্রিস্টির জগৎ হলো নিরেট যুক্তি, পর্যবেক্ষণ এবং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন, রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটল গ্রে সেলস, আমাদের মাথার ঘিলু, এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী। যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয়, তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই। এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের? পোয়ারো সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত। প্রশ্নটা হচ্ছে, দ্য মোটিভ ম্যাডাম or monsieur, the motive, that is the ultimate thing. বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন, অনেক কিছু বলেছেন, ইতিমধ্যে খবর পেয়েছি সেটা। সেখানে আওয়ামী লীগের যোগসাজশের প্রসঙ্গ এসেছে। সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্পিবাহক প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে, সেটা ভারত বিরোধিতা। আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই। পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে। সম্ভাব্য খুনি কে হতে পারে? এক, ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা, তার বলা যায় কি দ্য ম্যান অর ওম্যান নেক্সট ডোর, অর্থাৎ ওনার কাছের লোকরা, যারা লোভ বা ঈর্ষা তার বসে এই খুনিটা করতে পারেন। পোয়ারো প্রথমেই দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের লোক কারা। তারা ইনকিলাব মঞ্চের সহ নেতা হতে পারে, ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে, মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায়,
কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা। পোয়ারো দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে, হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে, এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে, বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে। এদের অ্যালিবাই মানে তারা কোথায় ছিল, তারা কিন্তু ঘটনার কাছাকাছি থাকবে না, ওরা অনেকটা দূরে থাকবে, দূরে থেকে তারা কলকাঠি নাড়াবে। সুতরাং এদের ওই অ্যালিবাই অজুহাত সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায়। দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে, যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা, ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন, এমন কেউ যিনি মনে করতেন ওসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে। বাংলাদেশে এখন তো চুরি, জোচ্চুরি, ঘুষ, খুন এসবের তো কোনো শেষ নেই। সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক, এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে। এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি। পোয়ারো সাহেব, আগাথা ক্রিস্টির গোয়েন্দা, তিনি প্রথমে এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমন ভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায়, কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল। পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি, এই আপাত নির্দোষ মানে যে বন্ধু হাদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে, ভাব দেখাচ্ছে, সেই হয়তো আসল খুনি। 3 নম্বর আরেকটা মোটিভ কি হতে পারে, সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন। কোন রাজনৈতিক দল নয়, বরং ওই দলের কোন সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয়, প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরো তার মতো, তার মনের মতো হচ্ছে না, তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন। এই খুনি আবেগপ্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য। হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে। পোয়ারো ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে, মানে হচ্ছে কি জানেন তো, মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো, সেটা কিন্তু আসল ঘটনা নয়, আসলকে চাপা দেওয়ার জন্য একটা মিথ্যেকে সামনে রেখে দেয়া। পোয়ারো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না, এ খুন করতে পারে, ও খুন করতে পারে, সে খুন করতে পারে, পোয়ারো সেদিকে যাবেন না, তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে। আর এইবার আসি, তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে। এরপরে আসি, কেন পোয়ারো বড় দলগুলোকে, ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, এগুলোকে আমলই দিতেন না পোয়ারো মানে আগাথা ক্রিস্টি। কারণটা হচ্ছে কি, ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব তা দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে, উদ্দেশ্যকে। তিনি বিশ্বাস করতেন বড় অপরাধও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে। অনেক খুন হয়ে যায় তার মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে। যদি আওয়ামী লীগ, ভারত বা জামাত এই কাজটি করত, তবে তারা এটা করত নিখুঁত ভাবে, কোনো প্রমাণ থাকতো না। বাংলাদেশে গত 1-2 মাসের মধ্যে অন্তত 30 জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে। কে খুন করেছে, কিভাবে খুন করেছে, তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে, পাকিস্তানের গুপ্তচর আছে, তুরস্কের গুপ্তচর আছে। একটা গুপ্তচরের ব্যাপারে, খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি। কেন? কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা, তারা এত নিখুঁত ভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে 31 জন খুন হয়েছে, একজনকেও গ্রেফতার করা যায়নি। এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো,
বা মোটিভের ছাপ থাকতো, পোয়ারো কিন্তু ধরে ফেলতেন। কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই, তাহলে সেজন্যই তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে। তাহলে হাদি কাণ্ডে পোয়ারোর চূড়ান্ত রায় কি হতে পারে? হু ইজ দ্য আনএক্সপেক্টেড ভিলেন? এমন খলনায়ক যাকে কেউ আশাই করেনি যে খুন করতে পারে। পোয়ারোর বহু কাহিনীর অভিজ্ঞতা বলে যে খুনি তাকে কেউ সন্দেহ করে না। পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি, মসিয়ে, দ্য ক্রাইম ওয়াজ নট পলিটিক্যাল, ইট ওয়াজ পার্সোনাল, ড্রেসড আপ ইন দ্য ক্লোক অফ পলিটিক্স। The motive was not for the good of the revolution, but for the control of the funds or the love of the leadership position. কি এর অর্থটা হচ্ছে, মহাশয় বা মহাশয়া, অপরাধটি রাজনৈতিক নয়, এটা ব্যক্তিগত, রাজনীতির আড়ালে ঢাকা রয়েছে। এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয়, বিপ্লবের মঙ্গল নয়, বরং তহবিল নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে। পোয়ারো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়ত ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ। হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ, যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন, অথবা হাদির সেকেন্ড ইন কমান্ড, যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব। রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মার্ডারের মূল মোটিভ। এই খুনি এমনও হতে পারে যে হাদির কাছের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোন ব্যক্তির কাছ থেকে, ভারতের কাছ থেকেও নয়, আওয়ামী লীগের কাছ থেকেও নয়। বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল, সেই সুনাম ইউনূসের আমলে মোটামুটি শেষ। সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে, ভারত তাকে ফেরত পাঠাক এক্ষুনি, এইটা আবার বলেছে, এই দাবি করেছে ইউনূস সরকার। আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি, তারা দেশেই আছে। সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা। কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে। কারণটা হচ্ছে, অনেক কারণ তাদের আছে, নির্বাচন পেছানো তাদের একটা বড় কারণ, এছাড়াও আরো কারণ। ধন্যবাদ। গ্রামীণ ফোন শুরু করার সময় ইউনূসের সেই বক্তৃতাগুলো মনে আছে আপনাদের? বাংলাদেশের মহিলাদের জীবন পাল্টে দেওয়া গল্প ভিডিও করে বিভিন্ন দেশ থেকে পয়সা আনার জন্য সে কি ছুটোছুটি ইউনূসের। গ্রামীণ এখন দেশের অন্যতম বৃহৎ মোবাইল নেটওয়ার্ক এবং ইউনূসের আয়ের সবচেয়ে বড় উৎস। কিন্তু হঠাৎই ইউনূসের অবৈধ শাসন আমলে কেন মোবাইল ফোন ব্যবসায়ীরা দিনের পর দিন রাজপথে পড়ে আছেন বলুন তো? কি চাইছেন তারা ঢাকার এখানে সেখানে জড়ো হয়ে? আর সরকারি বা কি এমন করলো যে মোবাইল ফোন বিক্রেতাদেরকে রাস্তায় নামতে হলো? আসুন তো বিষয়টি জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। মোবাইল ফোন নিয়ে সরকার একটি তুঘলকি কারবার করেছেন বলে অনেকে বলছেন, কিন্তু অনেক মানুষের কাছে এই বিষয়টি মোটেও স্পষ্ট নয়। দ্বন্দ্বটা আসলে কোথায়? মোবাইল ফোন বিক্রেতারা মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলাপ করার কোনো উদ্যোগ নেই, এমনকি জনগণকেও বোঝানোর কোনো দায় নেই। ওদিকে প্রবাসী শ্রমিকরা বলছে তারা আর দেশে টাকা পাঠাবেন না। এগুলো কিভাবে সম্পর্কিত সেটা জানা এবং বোঝার প্রয়োজন আছে নিশ্চয়ই, তাই না? আপনার কি মনে হয়, এটা কি কেবল সরকার মোবাইল ফোন সেট রেজিস্ট্রেশনের ঘোষণা দেওয়ায় মোবাইল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয় থেকে সৃষ্ট পরিস্থিতি, নাকি এই লড়াইটার সঙ্গে কর, প্রযুক্তি, ব্যবসা সবকিছু জড়িত, মাফিয়ারা জড়িত? আমার তো মনে হয় এটা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক গতিশীলতার মেরুদণ্ড কোন দিকে যাবে সেই নিয়ন্ত্রণ নিয়ে টানাটানির দিকেই নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টিকে। মোবাইল খাতটা ছোট, কিন্তু বাজার ছোট নয়। কয়েকটি বড় কোম্পানি, কয়েক লাখ কর্মী, কোটি কোটি গ্রাহক আর কোটি কোটি ডলারের ক্যাশ ফ্লো।
যে খাতে সরকার যদি নিয়ম বদলায় বাজার কেঁপে ওঠে, আর যদি বাজার কেঁপে ওঠে পুরো আর্থসামাজিক কাঠামোয় কম্পন ছড়িয়ে পড়ে। এখানে ব্যবসায়ীরা শুধু মূল্য বা মুনাফার হিসাব নিয়ে রাস্তায় নেমেছেন বলে আমার মনে হয়নি। তাদের ভয়টা আরেক স্তরে। NEIR চালুর ফলে যে গ্রে মার্কেটটা বছরের পর বছর টিকে ছিল সেটা এক ধাক্কায় উঠে যাবে। এটাকে গ্রে বলছি, আমার উপর রাগ হবেন না, কিন্তু অনেক দেশেই এই বাজারটি এরকমই। পৃথিবীর কোনো দেশেই মোবাইল ফোন রেজিস্ট্রেশনের এই ব্যাপারটি এভাবে সরকার হঠাৎ করে চাপিয়ে দেয় না, অনেক কিছুর পরে কাজটি করা হয়। প্রবাসীদের পাঠানো ফোনের বাজার বন্ধ হলে খুচরো বিক্রেতার ব্যবসা অর্ধেকে নেমে আসবে, তাদের হাতে লাখ লাখ ফোন ঝুলে থাকবে। বর্তমানে সরকারের পাকনা এবং দুর্নীতিবাজ টেলিকম উপদেষ্টা বা বিশেষ সহকারী যাই বলুন না কেন, তিনি নাকি এমন অভিনব চিন্তা করেছেন যে সরকার নাকি এই মোবাইল ফোন রেজিস্ট্রেশনের মাধ্যমে রাতারাতি সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যাবে। তারা নাকি কর কাঠামো করবেন, মানে এমন কর কাঠামো করবেন যে আমদানিকারকদের খরচ বাড়বে, দেশীয় কারখানার সুবিধা বাড়বে, আর মাঝের মানুষ যারা দোকান চালায়, যারা শ্রম দেয়, সব ধসে বসে যাবে। এই শেষের দিকের মানুষরাই এখন তাই তাদের জীবন, ব্যবসা, রুটি রুজি বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন। আগারগাঁওয়ের রাস্তায় আগুন জ্বালিয়ে দাঁড়িয়েছেন, হাসপাতালের সামনে যানজট তৈরি করে দাঁড়িয়ে থাকছেন, কাওরান বাজারে জড়ো হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। এসব তারা আনন্দে করছে না, করেছে বাঁচার তাগিদে। যদিও এই ধরনের অবস্থান সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, তাও অনস্বীকার্য, কিন্তু মানুষ, তারা এই সাধারণ মানুষেরই অংশ। মানুষ সেটা বুঝতে পারছে, কিন্তু রাষ্ট্র বুঝতে পারছে না। রাষ্ট্রের প্রোপাগান্ডা সচিব বলছে যে কোনো আন্দোলন নাকি একদম এমন ভাবে দমানো হবে, মানে কঠোর ভাবে দমন করবে। তিনি বলে আবার সাংবাদিক ছিলেন। আন্দোলন কঠোর ভাবে দমন করার মানে কি এক আসছেন বলেন তো আপনি? একটা সমাজের স্নায়ুতন্ত্রে চাপ পড়লে এমনটা হয়, দুর্ভোগ ছড়িয়ে পড়ে চারদিকে। ইউনূস সরকার সেটাই করেছে। আর অবৈধ সরকারের এই অবৈধ বিশেষজ্ঞ সহকারীরা মনে করছে যে NEIR চালু করলে চুরি ছিনতাই কমবে, অজ্ঞাত উৎসের ফোন বন্ধ হবে, আর ট্যাক্স ব্যবস্থা সোজা পথে চলবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা প্রযুক্তিগত শৃঙ্খলা আনার নাম করে বাজারটাকে দখল করা, নতুন করে দখল করার চেষ্টা। এখানে এই কথিত বিশেষ সহকারী নিশ্চিতভাবেই কোনো একটা পক্ষের হয়ে কাজ করছেন এবং সেখান থেকে তিনি বিপুল মুনাফা লাভ করেছেন। এর আগে যেমন তিনি বিদেশি কোম্পানির হয়ে বিদেশ সফরের মতো দুর্নীতি করেছেন, আরো কি কি সুবিধা নিয়েছেন সেটা তো আমরা জানি না। নিশ্চিতভাবেই তার সেই সাজানোর পেছনে যাদের জয় পরাজয় নির্ধারিত হচ্ছে তারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের সংখ্যা বিশাল। সরকার এখন এই ক্ষেত্রটাকে শক্ত হাতে ধরতে চাইছে, কারণ যে রাষ্ট্র একবার কোনো সেক্টরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সাধারণত সেটা ছাড়তে চায় না। ফলে ব্যবসায়ীরা বুঝে গেছে আজ না লড়লে কাল তাদের জায়গা থাকবে না, তাদের পেটে টান পড়বে, তাদের রুজি বন্ধ হয়ে যাবে। একটা পুরনো বিতর্কের গল্প বলি আপনাদেরকে, আপনারা জানেন তবুও বলি আর কি। এক সময় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়েছেন, তখন অনেকে হাসাহাসি করেছিলেন তাকে নিয়ে। আসলে বক্তব্যটা ছিল রাষ্ট্রীয় ভূমিকার ব্যাখ্যা করা, যা সাধারণ মানুষ সরাসরি টের পায় না। মোবাইল ফোন যে আপনি নিজের টাকায় কিনবেন সেটা তো পরিষ্কার, কিন্তু সেই মোবাইল ব্যবস্থাটাই যে এমন ভাবে দাঁড়িয়েছে যে কৃষক থেকে ছাত্র, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শ্রমিক সবাই একটা নেটওয়ার্কের ভেতর ঢুকে গেছে। এটিকে স্বাভাবিক ধরে নিয়েছে বলে তার উৎসটা কখনো দেখা হতো না। এটা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য এক ধরনের সুবিধা সৃষ্টি করে দেওয়া হয়েছিল, যার মূল ফল আসলে রাষ্ট্রই পেয়েছে আখেরে। বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামো, অপটিক্যাল ফাইবার, টেলিকম নীতির উদারীকরণ, প্রাইভেট অপারেটরদের উত্থান এসবই এক রাজনৈতিক সিদ্ধান্তের ফল। 90-এর দশকের অভাব অনটনের বাংলাদেশ যদি 2000 সালের মধ্যে বিশ্ববাজারে সংযুক্ত হয়ে ওঠে, সেটা স্রেফ বাজারের স্বাভাবিক বিবর্তন নয়, এটা রাস্তা নির্মাণ থেকে শুরু করে বৈদেশিক আয়ের প্রবাহ পর্যন্ত একাধিক প্রক্রিয়া একসাথে কাজ করার ফল। অবকাঠামো তৈরি হয়েছে, যোগাযোগ বেড়েছে, ব্যবসা ছড়িয়েছে, শ্রম রপ্তানি বেড়েছে, প্রযুক্তি মানুষের কাছে পৌঁছেছে এবং এই মোবাইল ফোনের সেটের একটা
সহজপ্রাপ্যতা নিশ্চিত করেছে সরকার। এই প্রক্রিয়ার মাধ্যমেই মোবাইল আর ইন্টারনেট এসেছে এক ধরনের সমান সুযোগের দরজা হিসাবে। আর এখানেই মূল টানাপোড়েন। মোবাইল হলো আধুনিক অর্থনীতির রক্ত সঞ্চালন। যেদিন আপনি সেই প্রবাহকে আটকে দেন, তার গতিপথ পরিবর্তন করেন, সেদিনই পুরো শরীর খারাপ হতে শুরু করে। ব্যবসায়ীরা যে ভয় পাচ্ছে যে সরকার খাতটাকে কন্ট্রোল করতে চাইছে, সেটা শুধু করের বিষয় নয়। তারা দেখছে রাষ্ট্র তার সবচেয়ে বড় যোগাযোগ নির্ভর শিল্পকে শক্ত করে চেপে ধরে আছে। তারা মনে করছে অগোছালো বাজারকে তারা গোছাবে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষ আজ আগুন, ব্যারিকেড আর মাইকে ঘোষণা হয়ে ফুটে উঠেছে। কোনো আলোচনা নেই, কোনো মিউচুয়াল কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আপনি জাস্ট চাপিয়ে দিলেন যে এরকম একটা রেজিস্ট্রেশন হবে এবং মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করেছেন হয়তো যে ইউনূসকে কেন্দ্র করে দেশে একটা নতুন ব্যবসায়ী পক্ষ সৃষ্টি হয়েছে। তাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে, যেখানে পুরনো নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে মোবাইল খাতের মতো জায়গা সবচেয়ে স্পর্শকাতর, কারণ এটা শুধু অর্থনীতি নয়, মানুষের আচরণ, তথ্য প্রবাহ, সামাজিক সংগঠনকে প্রভাবিত করে। বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তারা ক্ষমতায় গেলে তারা এই আই কি যেন এসব বন্ধ করে দেবেন, কোনো রেজিস্ট্রেশন হবে না। মানে যে কেউ রাষ্ট্র ক্ষমতার নিকটে আসতে চাইলে মোবাইল ইন্টারনেটের মতো সেক্টর তার প্রথম নজরের তালিকায় থাকবে, কারণ অনেক পয়সা আছে এখানে। এই সেক্টরকে যদি নতুন করে গঠন করা যায়, তাহলে অর্থনীতি থেকে জনমত সবকিছু নাকি নিয়ন্ত্রণ করা যায়। সরকার তাই চাইছে। এটাকেই বলা হচ্ছে তঘুলকি কারবার, যেখানে নিয়ম প্রণয়ন নয়, বরং হিসাব নিকাশের মাধ্যমে ক্ষমতার পরিধি বাড়ানো হচ্ছে। এটাই মূল উদ্দেশ্য, টাকা আয় মূল উদ্দেশ্য, এবং কিছু ব্যবসা করে নেওয়া। আর সাধারণ মানুষের, বিশেষ করে প্রবাসী শ্রমিকের কিছু বাড়তি আয় আর মোবাইল ব্যবসায়ীদের রুটি রুজির উপর আঘাতটা এসে পড়েছে সরকারের এই তঘুলকি কাণ্ডে। আজ যে এনইআইআর কে কেন্দ্র করে এত হইচই, সেটা প্রযুক্তিগত নিরাপত্তার কারণে যতটা, তার চেয়ে বেশি ক্ষমতা নীতির কারণে। যে মুহূর্তে প্রত্যেক ফোনের গতিবিধি, লেনদেন মালিকানা রাষ্ট্রের ডাটাবেজের অংশ হয়ে যায়, তখন প্রযুক্তি আর কেবল ডিভাইস থাকে না, সেটা হয়ে যায় ক্ষমতা প্রয়োগের হাতিয়ার। ব্যবসায়ীরা এটা অন্যভাবে টের পাচ্ছেন, যখন নিয়ম বদলে তাদের মজুত করা 50 লাখ ফোন এক লহমায় ঝুঁকিতে পড়ে যাবে। একটা সেক্টরকে এমনভাবে কোণঠাসা করা হচ্ছে যাতে ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ পুরোপুরি একটি পক্ষের হাতে চলে যায়। সংঘাতটা শুধু ট্যাক্স বা রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে নয়, এটা প্রশ্ন তুলছে কোন রাষ্ট্র মডেলে বাংলাদেশ এগোবে। সেটা যে মডেলে প্রযুক্তি বাজারের হাতে থাকবে, নাকি যে মডেলে প্রযুক্তি রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে চলবে। শেখ হাসিনার সময় যে শিথিলতার সুযোগ ছিল, সেটা বাজারকে বড় করেছে, বিস্তৃত করেছে, মানুষকে শক্তি দিয়েছে, ভাষা দিয়েছে, ডিজিটালাইজেশনকে গতি দিয়েছে। কিন্তু এখন সেই খোলামেলা জায়গাটা সংকুচিত করার চেষ্টা করছে এই অবৈধ ইউনূস সরকার। ইউনূস পরবর্তী রাজনৈতিক সমীকরণে এটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে চাইছে। শেখ হাসিনার সবচেয়ে বড় দূরদর্শী সিদ্ধান্ত ছিল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, ইন্টারনেটকে সবার নাগালে আনা, আর মোবাইলকে হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার পথ খুলে দেওয়া। তিনি যখন বলেছিলেন যে মোবাইল মানুষের হাতে পৌঁছেছে সরকারের উদ্যোগের কারণে, আসলে এই কাঠামোগত পরিবর্তনকেই তিনি বোঝাতে চেয়েছিলেন। অনেকে সেটা বুঝতে না পেরে ঠাট্টা করেছেন, কারণ তাদের ধারণার পরিধি শুধু একটা ডিভাইস কেনার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ যে চ্যানেলগুলো দেশের অর্থনৈতিক প্রবাহকে বাঁচিয়ে রেখেছে, সেগুলো বাক্সবন্দি করার চেষ্টা চলছে। লক্ষ্যটা কিন্তু খুব সরল। যে স্তম্ভগুলো বাংলাদেশের উন্নয়নকে টেনে তুলেছিল, একে একে সেগুলো একদম নিষ্ক্রিয় করে ফেলা হচ্ছে। ট্যাক্স নিয়ে যারা নাটক করতে আসবেন, তাদের বুঝে রাখা ভালো যে ট্যাক্স এমন এক জায়গা যেখানে রাষ্ট্র আর নাগরিককে যদি দুটো আলাদা পক্ষ ধরে দেখা হয়, তাহলে বোঝা যায় ট্যাক্স মূলত জনগণের উপর চাপ প্রয়োগের একটা পদ্ধতি। শেখ হাসিনার সরকার এই ব্যবসায়ী শ্রেণীকে, অর্থাৎ জনগণের জন্য মোবাইল ফোন ব্যবসাটাকে হয়তো গ্রে জেনেও উন্মুক্ত রেখেছিলেন, এবং তারা ব্যবসা করে জীবন চালাচ্ছিল। এখন ইউনূস সরকার তার অবৈধভাবে এসে ক্ষমতায় দখল করে এটা মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে। মানুষ তাই রাস্তায় নেমেছে। আমি হয়তো পুরো ব্যাপারটা খুব ভালো করে বোঝাতে পারলাম না, কিন্তু আমি যতটুকু বুঝেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আলোচনা এবং
সরকার এবং মোবাইল ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করেই করা সম্ভব ছিল, কিন্তু এই সরকারের তো জনগণের কাছে যাওয়ার কোনো দায় নেই, নির্বাচনে দাঁড়াবে না, ফলে যা হবার তাই হয়েছে, একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভালো থাকবেন সবাই।